সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ। নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সৈয়দ গোলাম সারোয়ার, ইসলামী চিন্তাবিদ এবং হাবের প্রেসিডেন্ট, হজ এজেন্সিজ অব বাংলাদেশ হাবের প্রেসিডেন্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টার 5 তারিখের জাতির উদ্দেশ্যে ভাষণের পর নির্বাচনই এখন আলোচনার জন্য আজ রংপুরে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা ফেরাতে হবে, ভোটারদের আস্থা ফেরাতে হবে। নির্বাচনের পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং ব্যক্তি পর্যায়ে ভোটারদের প্রস্তুতি, সব বিষয়ে কথা বলবেন। শুরুতে যাব সৈয়দ গোলাম সারোয়ার, আপনার কাছে। নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, একজন ভোটার হিসেবে? একজন ভোটার হিসাবে আসলে আমরা তো গত 16 বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। তো এটা আমাদের জন্য একটা আনন্দ গণমুহূর্ত যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনে স্বচ্ছ এবং অবাধভাবে নির্বাচন হবে আশা করতেছি। সেই নির্বাচনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠিত হওয়ার পরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সবাই এই সুষ্ঠুভাবে এবং আপনার নিরপেক্ষভাবে সবাই ভোট দিতে যাবে, এটা আমার আশা। ইনশাল্লাহ সব দল মিলে, কিছু কিছু দল তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দলগুলো যদি ঐক্যমত্য হয়ে যায় তাহলে আমাদের একটা সামনে সুন্দর একটা নির্বাচন হবে আমি আশা করি। আমাদের অন্যান্য যে দল যারা স্টেক হোল্ডার আছে, জামাত ইসলামী আছে, আমাদের বিএনপি আছে, তারপরে এনসিপি আছে, যারা আছে তাদের সবাই মিলে যদি আনন্দঘন মুহূর্তে যদি সবাই মিলে একটা সুন্দর প্রতিযোগিতামূলক একটা ইলেকশন হয়, সেই ইলেকশনটা হলে আমাদের সেই অর্থবহ হবে। আর যে 5ই আগস্ট যে রক্তের বিনিময়ে আজকে আমাদের শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করলাম আমরা, সেই শেখ হাসিনা বিতরণের মাধ্যমে যদি একটা সুন্দর ইলেকশন না হয় তাহলে আমাদের কোনো অর্থবহ হবে না এবং আমাদের দেশ মানে সুন্দরভাবে চলবে না। এই জন্য একটা নিরপেক্ষ অবাধ সবাই মিলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ছাড়া যারা আন্দোলনে ছিলেন, প্রত্যেকটা আন্দোলনমুখী যে দল, সব দলকে নিয়ে, যে দল যেভাবে যুগপৎ হইতে পারে, আলাদা হইতে পারে, কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইলেকশনটা পার্টিসিপেট করলে সেটা অর্থবহ হবে আমি মনে করি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কামরুজ্জামান রতন, নির্বাচনের প্রস্তুতি কেমন দেশের রাজনৈতিক দলের মানুষের? বাংলাদেশের মানুষের, গণতন্ত্র প্রেমী মানুষের প্রত্যাশা পাহাড় পরিমাণ এবং আমাদের অনেক বড় প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণের অপেক্ষায় সারা জাতি। এখন সত্যিকার অর্থে সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ হবে এটা কিন্তু এখন নির্বাচনে যারা পার্টিসিপেট করবে তাদের উপরই কিন্তু সেটা নির্ভর করবে আর কি। সেইখানে যে অতীতে আমরা হারিয়ে যাওয়ার গণতন্ত্র বিগত 15 বছর যাবত আমরা যেটা দেখেছি আর কি, ওই জায়গায় মানুষ আর কখনো যেতে চায় না এবং যেতে চায় না বলেই মানুষের এবং বিশেষ করে ছাত্র জনতার হাজারো মানুষের রক্তদান, হাজার হাজার তাজা প্রাণ এখনও গুমড়ে গুমড়ে তাদের অসুস্থতা এবং তাদের হাসপাতালে যে এখনও যে কান্না, অসুস্থতার কারণে যে মানুষগুলো এখন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের একটা আহাজারি কিন্তু একটা ভোটের একটা প্রত্যাশা। এই ভোটটা কিভাবে হবে এইখানে কিন্তু আমাদের এখনও দেখেন আমাদের প্রধান যে উপদেষ্টা উনি যা বলার পরপরই একটা শুভ দিক, সেটা হলো সব সংগঠন কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছে। এখন এই সাধুবাদের পরে আজকে আবার রংপুরে যে প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন 2 মাস আগে তফসিল ঘোষণা হবে। এখন সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে কিন্তু মানুষের প্রত্যাশাই যেতে চায়। এইখানে প্রত্যাশার মধ্যে কোনো চিড়দরক বা এখানে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক বা
কোনো পাপিষ্ট যারা বিদায় হয়েছে, ফেসিস্ট যারা, তারা কিন্তু বসে থাকবে না কখনোই। কিন্তু এই তাদের হিংস্র থাবায় আমাদের প্রত্যাশিত গণতন্ত্র এবং প্রত্যাশিত যে ভোট প্রয়োগের যে আমাদের একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার মধ্যে কোনো ধরনের যেন ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। যেভাবে 5 তারিখে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, 5 তারিখের পূর্বে, 5ই আগস্টের পূর্বে 2024 সালে, আমি মনে করি ভোট গণনা পর্যন্ত এবং ভোটকে আসলেই বাংলাদেশের মানুষ যেন ভোটটা দিতে পারে স্বাচ্ছন্দ্যে, স্বতঃস্ফূর্তভাবে, এবং এই ভোট নিয়ে যেন স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি এই ধরনের কোনো কথা যেন না বলতে পারে, এবং এই কাজটাও কিন্তু বাংলাদেশের এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এবং নির্বাচন কাঠামোতে যারা যারা জড়িত, শুধু এইটাই কিন্তু বলেনি, প্রধান নির্বাচন কমিশন আরেকটা কথা বলেছে, বিগত দিনে আমরা দেখেছি নির্বাচনকে এই কালি লাগাতে, মানে নির্বাচন নামক জিনিসটাকে ধ্বংস করে দিতে 18 লক্ষ বাংলাদেশে এই নির্বাচনের সাথে তারা সম্পৃক্ত ছিল। এই মানুষগুলো সবাইকে কিন্তু অল আউট তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে। তো এইটা কিন্তু আমাদের একটা শুভ দিক, এবং যারা দায়িত্বটা নেবে তাদেরকে স্মরণ রাখতে হবে কী কারণে পূর্বের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এই মানুষগুলো তারা বাদ গেল, এবং শুধু বাদই যাবে না, তাদেরকে কিন্তু অনেককে কিন্তু বিচারের আওতায় তাদেরকে কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। তো আমি মনে করি দেশপ্রেমিক মানুষ যদি এই শহীদানদের প্রতি বিন্দুমাত্র, এই সমস্ত যারা নির্বাচনের সাথে যারা জড়িত থাকবে, তারা যদি বিন্দুমাত্র এদেশের নাগরিক হয় এবং তারা যদি গণতন্ত্রকে ভালোবাসে, ভোটের অধিকারকে প্রয়োগ করে মানুষকে ভোট দিতে তারাও সবচেয়ে ভূমিকা পালন করবে, এবং তারা যদি সত্যিকার অর্থে ইমানি দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করে, আমি মনে করি শহীদানদের মর্যাদা হবে, এবং নির্বাচন পরবর্তীতে ঐক্যবদ্ধ সরকার গঠন করার স্বার্থে, যেটা আমাদের জাতীয়তাবাদী দল বিশেষ করে তারেক রহমান, উনি গতকালও 12 দলীয় জোটের সাথে বলেছে যে আমাদের কথার কোনো ফুলঝুরিতে নয়, কথামালা দিয়ে আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই না, আমরা সত্যিকার অর্থে যারা আমরা আন্দোলনে ছিলাম সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যমত্য সরকার আগামীতে গঠন করব। 5 তারিখে ঐক্যমত, এখন ঐক্যমত সরকার, নির্বাচনের পরে যারা জয়ী হবে তাদেরকে নিয়ে ঐক্যমতের সরকার হবে, তাহলে বিরোধী দল থাকবে? কেন থাকবে না? বিরোধী দল তো তার নিজস্ব আদর্শ, নিজস্ব কর্মসূচির ভিত্তিতে তো জনগণের কাছে যাবে, সেখানে আমরাও যাব। আমরা তো বলতে পারি না আমরাই জনগণের রায়টা, আমাদের ম্যান্ডেটটা আমাদের দিকে চলে আসবে। আমি মনে করি যেই দলের আদর্শ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেখানে যদি জাতীয়তাবাদী দলের, যেহেতু আমরা 3 বারের আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম, বিশেষ করে এই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার তার যে রাজনৈতিকভাবে তার উপর যে অবিচার করা হয়েছে, এটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু এটা কিন্তু গেঁথে আছে। তো এইটার যদি বহিঃপ্রকাশ যদি ঘটে, যে বিএনপির প্রতি যেরকম এটা অন্যান্য অপরাধ, জামাত ইসলামের উপরে অনেক আমরা নির্বিচারে তাদের উপরে অবিচার দেখেছি, কিন্তু সেইখানে জনগণের রায়কে মেনে নিতে হবে, এবং এই রায়ের জন্য আমরা কেউ প্রভাবিত করব না, এবং আমরা যেভাবে ভোটের রায়কে প্রভাবিত করা যায় এইখানে আমরা কেউ নিজেরাও করব না এবং কাউকে করতেও আমরা দেব না, সেটা প্রশাসন বলেন, অপরাপর দল বলেন, সবাইকে গণতন্ত্রকে ভালোবাসতে হবে। যেই কারণে হাসিনা পতিত হয়েছে, ধিক্কৃত হয়েছে, ওই কাজটা আমি আপনি কেউ করতে যাব, এটা আমরা কেন আমরা এই নেগেটিভ আমাদের এই অ্যাটিটিউড আমরা রাখবো? আমরা পজিটিভলি আমরা এগুতে চাই, যেই কারণে মানুষ ঘৃণার প্রাপ্ত হয়, দল ঘৃণার প্রাপ্ত হয়, সেই কাজটা আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো না, জাতি আমাদের এই ওয়াদাটি দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। গোলাম সরোয়ার, আপনার কাছে আসি। আপনি তো হাউস এজেন্সিস অব বাংলাদেশের সভাপতি। এবছর হজ যাত্রীদের কাছ থেকে উদ্বৃত্ত টাকা 8 কোটি 20 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনা এবং ওমরা ব্যবস্থাপনা, এখন একটু ওমরার নিয়মকানুনও পরিবর্তন করা হয়েছে সরকারের পক্ষ থেকে, হয়তো ওখানে মক্কা মদিনায় হোটেলের বুকিং দিতে হয় এবং নুসুকের মাধ্যমে করতে হয়, তাই তো? হজের এবং ওমরার ব্যবস্থাপনা বিষয়ে একটু শুনি আপনার কাছে, কি অবস্থা, যদি কেউ হজ করতে চান বা ওমরায় যেতে চান তাদের করণীয় কি? হজে যারা এবার যেতে চাইবে বা গত বছর এই বছর যারা হজে গিয়েছেন, এবছর সবচেয়ে ফ্যান্টাস্টিক হজ এবার হয়েছে আমার মতে। যে এবছর কোনো কমপ্লেন ছিল না, কোনো কান্নাকাটি ছিল না, হজ ক্যাম্পে একটা লোক যে যেতে পারে না এরকম কোনো লোক ছিল না, সবাই যেতে পারছে। তো সৌদি আরবের কিছু আইন কানুন এই বছর নতুন কিছু আইন কানুন আমাদের উপরে চাপাই দিচ্ছে। সেটা হচ্ছে হজে এবছর ক্যাটারিং সিস্টেম, যে খাওয়া, যে ফুডটা আমরা সবসময় বাংলাদেশি ফুড খাই, বাংলাদেশি
খাওয়াটা আমরা নিজেরা সরবরাহ এটা মিনা মুজদালিফার কথা মিনা বলছেন। মুজদালেফা না, মানে সব, মানে মিনা মুজদালেফা থেকে যতদিন আপনি হজে যতদিন থাকবেন ওই ততদিনের জন্য সৌদি আরব থেকে ক্যাটারিং নিতে হবে। তো সেটা আমাদের জন্য একটা বিরাট একটা চ্যালেঞ্জ, যে তাদের যে খাওয়া দাওয়া এগুলো শুকনা দুম্বার মাংস, সেই মাংসটা আমরা আসলে এই হ্যাবিচুয়েড না, অভ্যস্ত না আমরা খেতে। আমাদের সরকারের পক্ষ থেকে কি তাদের আমাদের সাথে সরকারের দুতিয়ালি পক্ষ করা থেকে হয়েছে? আমরা পরশুদিন আমাদের উপদেষ্টা মহোদয় আমার সচিব মহোদয়ের সাথে আমরা আমাদের মহাসচিব সহ আমরা আলাপ করেছি। ওনারা ছিট দিয়েছে যে দুইটা জিনিস এরা করতে চাচ্ছে এবার। একটা হচ্ছে ক্যাটারিং, আর একটা হলো বাড়ি ভাড়াটা সার্ভিস প্রোভাইডার, মানে যারা মোয়াল্লেমের মাধ্যমে এই আপনার বাড়ি ভাড়াটা করতে হবে। তো বাড়ি ভাড়াটা তো হাজিদের ইচ্ছে অনুযায়ী আমরা বাড়ি ভাড়াটা করি, এটা কম দাম হইতে পারে, বেশি দাম হইতে পারে, যে যেভাবে চায় সেভাবে আমরা বাড়ি ভাড়াটা করি। এখন যদি মোয়াল্লেমের অধীনে আমরা যদি বাড়ি ভাড়া করি, তাহলে মোয়াল্লেম তো আমাদের বাড়ি ভাড়ার যে ইচ্ছাটা, বাড়ি ভাড়ার যে কীভাবে বাড়ি ভাড়াটা করবো, কোন ধরনের বাড়ি ভাড়া করব, কোনটা আমরা পছন্দ করব, সেইটা মোয়াল্লেম তো জানবে না। মোয়াল্লেম আন্দাজি একটা করলো 5 কিলোমিটার দূরে, আমাদের লোকেরা তো 5 কিলোমিটার দূরে থাকবে না। তো এই দুইটা চ্যালেঞ্জের ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়কে বলছি, আর উপদেষ্টা মহোদয়কে বলছি, সচিব মহোদয়কে বলছি। ওনারা একটা চিঠি দিয়েছে যে দুইটা যেন অমিট করে এই হজের ব্যবস্থাপনা। গত বছর আমরা হজের ব্যবস্থাপনা আমরা বাড়ি ভাড়া করছি, তারপরে আমরা খাওয়া দাওয়া আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টে আমরা করছি, এখানে কোনো অসুবিধা হয়নি। গত বছর সুন্দর হজ হয়েছে। আমাদের কোনো একটা হাজি পর্যন্ত কোনো এজেন্সির বিরুদ্ধে একটা কমপ্লেনও আমরা পাইনি, এবং কোনো ধর্ম মন্ত্রণালয়কেও কোনো কমপ্লেন দেয় নাই। আর একটা যে আপনার যেটা বললেন যে 8 কোটি টাকা যে ফেরত দিছে, সেটা হলো সরকারি হাজিরা তো ব্যবসা বাণিজ্য করে না। তারা যদি বাঁচে তাহলে সেটা উদ্বৃত্ত থাকে, সেটা দিয়ে দেয়, আর যদি কম হয় তাহলে এটা সরকার থেকে নিয়ে দিয়ে দেয়। তো আমরা তো ব্যবসা বাণিজ্য করি, হজ নিয়ে আমাদের লাভ লোকসানের ভিত্তিতে আমরা কাজ করি। সুতরাং আমরা কোনো টাকা আমরা ফেরতও দিই না, আবার আমার যে লুজার হয় তারপরে আমরা কোনো টাকা নিই না। তো এখানে এই বছর চ্যালেঞ্জ হলো এই দুইটা জিনিস যদি অমিট করে। আর গত বছর আমাদের সৌদি সরকার বলছিল যে 25শে মার্চের মধ্যে সম্পূর্ণ টাকা সৌদি আরব পাঠাতে হবে, বাড়ি ভাড়ার টাকা। কিন্তু হঠাৎ করে যখন আমরা এটা পাইলাম, তখন আমরা 25শে মার্চের আগে গিয়ে দেখলাম যে অনেক বাড়ির তসরিয়া হয় নাই, অনেক বাড়ির রেজিস্ট্রেশন হয়নি, পারমিশন হয়নি সরকার থেকে। তো আমরা আর করতে পারি নাই। তবে এটা পরে আস্তে আস্তে বাড়াইছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট মনে করছে যে কোনো কারণে যদি বাড়ি ভাড়া না করতে পারে তাহলে তো ভিসা হবে না, ভিসা না হলে যেতে পারবে না, না গেলে তো একটা সরকারের একটা সমস্যা। তখন আমাদেরকেও তারা যুক্ত করলো। তাহলে হাব এবং মন্ত্রণালয় আমরা মিলে আমাদের হজ এজেন্সিদের সাথে আলাপ করে কথাবার্তা বলে তাদেরকে ডেকে আমরা এই বাড়ি ভাড়ার ব্যাপারটা সমাধান করতে পারছি, যার জন্য একটা লোকও মানে হয় নাই। তার মানে এখনো পর্যন্ত যে ব্যবস্থাপনার কথা সৌদি সরকার বলছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে কি খরচ বাড়বে? তাহলে খরচ বাড়বে, আর হাজিদের চাহিদা মতো হজ করতে পারবে না। যেমন তারা ওটের বা ওই দুম্বার গোস্ত দিবে, কিন্তু আমাদের বাংলাদেশি লোকেরা তো এটা খায় না। বাংলাদেশিগুলো আলু ভর্তা খায়, তারপরে সবজি খায়, মাছ খায়, মাংস খায়। তো এগুলো তো তারা 1 মাস 1.5 মাস যাবত এগুলো তো খেয়ে অভ্যস্ত, কঠিন হয়ে যাবে। আর বাড়ি ভাড়াটা আমাদের এজেন্সির মাধ্যমে যদি বাড়ি ভাড়াটা না করি, যদি তাদের মাধ্যমে করি, তাহলে তো আমাদের চাহিদা মতো বাড়ি ভাড়া হবে না, এবং বাড়ি ভাড়া অনেক বেশি হয়ে যাবে। যেমন আমরা এটা দরদাম করে আমরা বাড়ি ভাড়া করি, এবং ম্যাক্সিমাম বাড়ি বাংলাদেশিদের মাধ্যমে আমরা বাড়িটা করি। বাংলাদেশি আমাদের সবসময় ওখানে আমরা যাতায়াত আছে। তো এটা যদি আবার তাদের বিরুদ্ধে উঠাই দেয়, তাহলে আমাদের হজ করাটা কঠিন হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলছি যে হজের যে টিকিটের ভাড়াটা, আমরা গত বছর 87,920 জন আমরা হজ পালন করছি, কিন্তু আমাদের কোটা ছিল 1,29,000 সামথিং। তো আমাদের কোটা পূরণ হয় নাই। কোটা পূরণ হয় না এই কারণে যে এখানে একটা টিকিটের দাম হয়ে গেছে 1,67,000।
আপনার তারা বলতেছে যে যারা এয়ারলাইন্স তারা বলতেছে যে একটা ফ্লাইট যায় আর একটা ফ্লাইট খালি আসে, কিন্তু তারা কিন্তু খালি আসে না, তারা লেবার ট্রাফিক করে নিয়ে আসে। তাহলে একটা যদি ওমরা টিকিটের দাম যদি 70-80 হাজার হয় রিটার্ন, তাহলে হজে কেন 1,67,000 হবে? তো সেখানেও আমরা এবছর যারা টিকিটের এই দাম করবে, যারা কমিটি আছে, সে কমিটিতে আমাদের হাফকে সংযুক্ত করবে। আমরা বলবো যে আপনাদের মিনিমাম তো 50,000 টাকা এবছর কমে 1,30,000 মধ্যে ওই আমাদের দাবি আর কি। তাহলে আমাদের হজের আপনার ভাড়াটা কমে যাবে, খরচটা কমে যাবে, হাজিও বেশি যাবে। আপনাকে ধন্যবাদ। আমাদের কোটাটাও পূরণ হবে। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পূর্ব শর্ত, এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের স্থানীয় ব্যক্তিবর্গ সহ সবাই কথা বলছেন, রাজনৈতিক দলের নেতারাও কথা বলছেন। বিভিন্ন জায়গায় মানুষ হত্যা হচ্ছে, প্রকাশ্যে কেটে মারা হচ্ছে, কুপিয়ে মারা হচ্ছে, আবার ইট দিয়ে পাথর দিয়ে থেতলে মানুষকে হত্যা করা হচ্ছে। এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি থাকে তাহলে তো সাধারণ মানুষের ভোট তো হবে একটা সময়, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি কি হজের ব্যাপারে সারোয়ার ভাইয়ের সাথে একটু অবশ্যই যুক্ত করবেন। হ্যাঁ, বলতে পারেন। সারোয়ার ভাই তো হাবের সভাপতি, আমি যতটুকু যদি ভুল না করি আপনার আরেকটা পরিচয় আছে, জামাত ইসলামের নায়েবের আমিরের, আপনি বোধ হয় জি ওনার ছোট ভাই। আচ্ছা, হজ একটা পবিত্র সামর্থ্যবানদের জন্য একটা ইবাদত। আমরা হজ নিয়ে প্রতি বৎসর যে কমপ্লেনগুলো আমরা দেখি বা আমরা হৃদয় বিদারক কিন্তু অনেক কিছুর অবতারণ আমরা কিন্তু এয়ারপোর্টে নেমেই বা ওইখানে সৌদি আরবে গেলে যে কিছু দৃশ্য দেখা যায়, এটা মানা যায় না। তো আমাদের সবচেয়ে এটা উনি বলেছেন ঠিকই, আমাদের লাস্টবার যে হজটা হলো সম্পন্ন হলো, সেইখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মধ্যে আমরা সবচেয়ে বেশি যে আমাদের ব্যবস্থাপনার দিক থেকে আমরা এটা সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট আমরা এখানে প্রধান উপদেষ্টা ডক্টর আমাদের মোহাম্মদ ইউনূস এটার দায়িত্বে ছিলেন। তারপর সবাইকে সর্বদলীয়ভাবে একটা চেষ্টা করেছেন। আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, আমরা বিগত 4 বার, যেটা কোনো নিয়মই নাই, 3 বার সর্বোচ্চ এই হাবের প্রেসিডেন্ট হতে পারে, সাদাত হোসেন তসলিম। সে এখানে সিন্ডিকেট করে কেরিয়ারকে, বিমানের কেরিয়ারগুলো বিমান ভাড়ার মধ্যে যা করেছে, শত শত কোটি টাকা এখান থেকে তসরুপ করেছে। আপনার মাধ্যমে শুধু এটি বলতে চাই যে ধর্মপ্রাণ মানুষের সর্বোচ্চ যেই অনুভূতির যে জায়গাটা এবং যেখানে মানুষকে কষ্ট দিয়েছে যেই মানে পাপিষ্টরা, তাদের ব্যাপারে আমরা চাই যে ভবিষ্যতে হজ যাত্রীদের জন্য যতটুকু সহজলভ্যভাবে, সেটা বিমানের ক্ষেত্রে হতে পারে, আবাসনের ক্ষেত্রে হতে পারে, ওইখানে মিনা, মুজদালিফা, আমাদের আরাফাতের যে আমাদের অ্যাকোমোডেশনগুলো, সব জায়গায় যেন দেখেন পবিত্র একটা আমানত। আপনি যদি একটা হাজিকে, কথাই আছে, একটা গ্লাস পানি দিয়ে তাদেরকে পারলে তোমরা সহযোগিতা করো। তো আমরা চাই যে একজন মুসলমান হিসেবে হজ যাত্রীদের যেভাবে সহযোগিতা করলে আসলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে, এবং আমি একজন মুসলমানের পাশে এইভাবে দাঁড়াতে চাই। আমি আশা করব যেহেতু আপনার এই অনুভূতিতে এটা জাগ্রত থাকুক, এবং আপনাদের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আপনাদের যা যেখানে ভাই ব্যবসা তো আমরা করবো, অবশ্যই আমরা ব্যবসা করতে গিয়ে মানুষকে যেন কষ্ট না দিই। ব্যবসা করতে তো আমাদের কোনো দোষ নেই। আমি আপনার মাধ্যমে এতটুকু আশা করবো, আপনাদের যারা অ্যাসোসিয়েশন অনেকজন আছেন সবাইকে এই মনোভূতিটা পোষণ করুক। দেশটা সংস্কার চাচ্ছে, এইখানেও এই যে হজের যারা হাবের যারা আছেন, আপনাদের মধ্যে এই মনোবৃত্তিটা আল্লাহর মানে আপনাদেরকে ইনসাফ করার জন্য হজ যাত্রীদের আপনারা একটু মানে উপশম দেন। আমরা চাই যে আপনার মাধ্যমে এটা করতে পারেন। আপনি যেটা বলছিলেন সেই প্রশ্নের উত্তরে আসি। আসলে 1 বছর চলে গেল, আমরা কিন্তু কেউই চাচ্ছি না এই যে মব জাস্টিস বলেন, এখন যে বিভিন্ন জায়গায় যেগুলো অনাকাঙ্ক্ষিত, যেগুলো মানুষ কোনোদিন কল্পনাও করেনি, এবং বিশেষ করে আমি এইটা স্পষ্টভাবে বলতে চাই 91, 96, 2001 বা 2008 যখনই তত্ত্বাবধায়ক সরকার, তো এবার না, যখন এই গভর্নমেন্টটা আসলো, এটা তো ওয়ান কাইন্ড অফ আপনার তো অ্যাবনর্মাল গভর্নমেন্ট, কি এটা একটা শক্তিশালী গভর্নমেন্ট, তারা জবাবদিহিতা একমাত্র জনগণের কাছে। সেই জনগণ যদি নিরাপদে না থাকে, আজকে যদি কোনো দল যদি ক্ষমতায় থাকতো, দলকে আপনি একিউজ করতে পারতেন। আমি মনে করি যারা দায়িত্বে এখন নিয়েছেন, দেশের প্রতি কি তাদের কোনো দায়িত্ব নাই? এই যানগুলোর প্রতি তাদের কি কোনো দায়িত্ব নেই? আমি আপনি কেন কথা বলবো? পুলিশ, র্যাব, অপরাপর যতগুলো গোয়েন্দা সংস্থা এই রাষ্ট্রের
রাষ্ট্রকে সুন্দরভাবে চালাবার জন্য তাদের যেগুলো দায়িত্ব আছে তারা যদি সঠিকভাবে পালন করত, এইভাবে আজকে কিন্তু এই যে আমার আপনার কথার মধ্যে দিয়ে যেগুলো সমাজে আজকে, বিশ্বাস করুন মানুষ এখন নিরাপদ না। এক জায়গায় বেরোতে, সেটা স্কুলের ক্ষেত্রে বলেন, সামাজিক একটা মার্কেটে যাবে বা কোথাও স্বাচ্ছন্দ্যে ঘুরতে যাবে, কোথাও কিন্তু এই রাষ্ট্রের কোনো নাগরিক নিরাপদ না। আমি মনে করি এটা হতে পারে একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা কিন্তু দেশের মানুষ, যারা যেই দায়িত্বে আছেন, আমার মনে করি এই দায়িত্ব থেকে গাফিলতি যা হচ্ছে এটার দায় কিন্তু ভবিষ্যতে তাদেরকে নেওয়া যে লাগতে পারে। এই বোধ শক্তিটা কি তারা কি হারিয়ে ফেলেছে? তাদের কি নাগরিকের প্রতি, ওই নাগরিকের মধ্যে কি তার কি স্ত্রী পুত্র সন্তান, তার পরিবার পরিজন আত্মীয়স্বজন নেই? না, তারা সেফ, তাদের চিন্তা করবে। সারা আপনি 18 কোটি 21 কোটি মানুষের কি জিম্মাদারি আপনি নেন নাই? তা আমার মনে হয় সত্যিকার অর্থ কোথায় কেন এটা হচ্ছে তাদেরকে আগে অনুধাবন করুক। নির্বাচনের মধ্যে তো 60,000 আমরা জানি যে আমাদের যে সেনাবাহিনী ওনারা নামবেন, পুলিশ নামবেন, সবাই যে নামবে। তারপরে সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যে একটা নাগরিক, আইন তো আমার জন্য, আইন প্রয়োগ করব, কিন্তু আমি নাগরিক হিসাবে যদি আমি সচেতন হই এবং আমি যদি আইনের প্রতি শ্রদ্ধা হই, আমি অনিয়ম করব না, আমি জুলুম করব না, আমি একটা মানুষকে অন্যায় করব এবং অন্যায় হতে দিব না। সমাজের মধ্যে কিন্তু একটা মানসিকভাবে এই প্রতিবাদের একটা ঝড় তুলতে হবে এবং ওই প্রতিবাদটা আমার ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি শুরু করব, আপনার জায়গা থেকে আপনি শুরু করবেন। সমাজের মধ্যে যদি সবার সচেতনতা, সতর্কতা, যেটা মানুষের মধ্যে একটা নাগরিকের বোধ শক্তি থেকে যেটা হওয়া উচিত, আমার মনে হয় এখন ওই 5ই যে আমরা অগাস্ট দেখেছি, ওইখানে কিন্তু শ্রেণীমত নির্বিশেষে সবাই কিন্তু ভোটের জন্য মনে করেন আসেনি। একটা জুলুম ছিল, এই জুলুম থেকে বাঁচার জন্য 4 বছরের শিশু ফাহাদ কেন মারা যাবে? ফাহাদ তো রাজনীতিই বোঝে না। যেই শিশুটা নামছে সে দেখেছে একটা জুলুম, সে দেখেছে রাস্তায় তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষগুলো এইভাবে ঘরে বসে মারা যাচ্ছে এবং এইখানে 133 জন শিশু মারা গিয়েছে বাংলাদেশে। আপনি পৃথিবীতে কোনো দিন একটা ভোটের জন্য বা সাধারণ নাগরিক বেঁচে থাকার জন্য এইভাবে শিশুরা বিনা বিচারে মারা যাবে, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। আপনি যেই সরকারের বা উপদেষ্টাদের কথা বললেন, দায়িত্বের কথা, সাবেক একজন সচিব এবিএম আব্দুস সাত্তার গতকাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের একটা আলোচনায় তিনি বলেছেন 8 জন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে অভিযোগের প্রমাণ আছে। এখন উপদেষ্টারা কি মানুষের প্রতি দায়িত্ব পালন করছেন না? তাহলে আমি এবিএম সাত্তার সাহেবকে একটা অনুরোধ করব, উনি যেহেতু এটা জাতির উদ্দেশ্যে বলেছেন, হয় এবিএম সাত্তার সাহেবকে একিউজ করতে হবে, কোথায় তুমি তথ্য পালা, এই তথ্যর তুমি একবার যুক্তি নির্ভর বা আমার একটা আমার দালিলিক প্রমাণ দেখাও, নাইলে সাত্তার সাহেবকে তুমি কেন এইভাবে মিস ইনফরমেশন দিয়ে জাতিকে বিব্রত করলা। এখানে আমার আপনার কাছে কী চাওয়া আছে? সাত্তার সাহেব নিজে দায়িত্বশীল মানুষ, আমাদেরই মানুষ, তো উনি নিজে এই সচিব পর্যায়ে ছিলেন, উনি তো জেনে বুঝে এই কথাগুলো বলেছেন। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আয়ের অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আপনি অব্যাহত রাখুন। সুতরাং আমি এটাকে একেবারে হালকা মেজাজে নিলে কিন্তু হবে না। সচিব পর্যায়ে বাংলাদেশে চালায় কোথায়? তারাই তো, এই সচিবরাই তো দেশ চালায়। সুতরাং তাদের রন্ধে যদি এত কিছুর পরে যদি আবার দুর্নীতি তাদেরকে গ্রাস করে ফেলে, আমার মনে হয় তাদেরও এই আওয়ামী লীগের যে পাপিষ্ঠরা তাদের যে বিচারের আওতায় এনেছে, বিশেষ করে 2 জন তো উপদেষ্টার, আপনি দেখেছেন একজনের কাছে 200 কোটি টাকা দুদুকে রেখে গেছে। আমার মনে হয় শুধু দুদুকে হাজিরা দিল, তারপরে আর কোনো আমরা হদিস পেলাম না, আর কোনো খবর পেলাম না। না, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার তার এক যে অধ্যস্থতা যে কর্মচারী, কি নাম, তার বিরুদ্ধে যে একটা 200 কোটি টাকার একটা, এবং এটা আসিফের ব্যাপারে যেটা আসছে, আমার মনে হয় জাতির কাছে হাসিনারটাও বলেন তাদেরটাও বলেন, কারণ অপরাধ লুণ্ঠিত মাল যারা খাওয়ার লিপসা করবে, আমার মনে হয় জাতির কাছে তাদের ওপেন বিচার করে দেওয়া উচিত। এই জাতি আর কোনো কিন্তু শুনতে চায় না, এখন বিচার দেখতে চায়, এবং বিচার করেন যারা বিচার না করবে তারা কিন্তু একদিন কাঠগড়ায় দাঁড়াবে। আপনিও অপরাধ করেছেন, আমি কেন আপনাকে বাঁচাতে যাব? যদি আমি বাঁচাতে যাই তাহলে আমি আপনার সাথে জড়িত। এইভাবে বিচারের ব্যবস্থাগুলোকে আপনারা দৃশ্যমান এবং স্বচ্ছতার মধ্যে আপনারা নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে। গোলাম সরোয়ার হাব একটি মেলার আয়োজন করতে যাচ্ছে, হজ মেলা বা উমরা মেলা, বিষয়টা কি একটু বলবেন? আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হয়েছে, আমি রতন ভাই থেকে কথা বলতেছি, যে আমরা এটা সুষ্ঠু এবং সুন্দর হজ করার জন্য আমাদের ব্যবসা থাকবে এবং হাজিদের
কল্যাণে হাজিদের সেবাও আমাদের করতে হবে এবং হাজিদের যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমরা খুব উদ্গ্রীব আছি। তো এই ব্যাপারে আমাদের আরেকটা চ্যালেঞ্জ হলো মধ্যস্বত্বভোগী। আমাদের হাজির ম্যাক্সিমাম হাজিদের টাকাটা গ্রামে গঞ্জে আমাদের এই মধ্যস্বত্বভোগীরা কালেকশন করে, তারপরে এসে আমাদের কাছে হাজিদেরকে আমাদের কাছে বিক্রি করে দেয়। তো এখন তাদের কথাবার্তার সাথে তাদের যে এগ্রিমেন্ট, তাদের যে কন্ট্রাক্ট, তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সাথে আমাদের কমিটমেন্ট তখন মিলে না মিললে তখন হাজিদের সাথে আমাদের একটা সমস্যা হয়ে যায়। তো এটা যদি দূর করতে হয় তাহলে আমি বলবো আমাদের বাংলাদেশে যারা হজে ইচ্ছুক, যারা যেতে চায় এই আগামী বছর, তারা সবাই যেন এজেন্টের মাধ্যমে যেন টাকাটা দেয়, কোনো মধ্যস্বত্বভোগী দালাল এবং ফরিয়াদের কাছে যেন না দেয়, আমাদের কাছে ডাইরেক্ট আসবে। আমরা তাদেরকে বলবো যে আপনাদের বাড়ি ভাড়া অথবা আপনাদের বাড়ি 200 মিটারের ভিতরে আপনাদের খাওয়া, এটা বুফে খাওয়া দিব, আপনাদেরকে মিনা মজদলা বারাবা গাড়ি দিব, এগুলো সব আমাদের কমিটমেন্ট লিখিত থাকবে, হাজিদের সাথে কন্ট্যাক্ট করব। সেটা আমরা যদি ফেল করি তাহলে আমরা তো একটা এজেন্সি, আমাদের 20 লক্ষ টাকা সরকারের কাছে জামানত দিই, আমরা একটা লাইসেন্স করেছি, তো আমাদের অফিস আছে, আমাদের স্টাফ আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু তারা তো একটা টেলিফোন দিয়েই টাকাটা মধ্যস্বত্বভোগীরা নিয়ে নেয়। তো আমরা তখন তাদেরকে জবাবদিহি করতে পারবো। এই জন্য আমরা 14 থেকে 16 আগস্ট আমরা একটা মেলার আয়োজন করছি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন, আমাদের সচিব মহোদয় থাকবেন। ইভেন আমরা চেষ্টা করছি আমাদের প্রধান উপদেষ্টাকেও পার্সোনালি এখানে উদ্বোধন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। উনি নাও করে নাই, উনি হয়তো 2-1 দিনের ভিতরে এটা আশ্বস্ত করতে পারে। তো আমরা আশা করব যে যারা আগামীতে হজে যাবে তারা আমাদের 14 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত আমাদের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের 150টা স্টল আছে আমাদের, সেখানে ব্যাংক আছে, ক্লিনিক আছে, তারপরে সেখানে আপনার এয়ারলাইন্সগুলোও আছে। তো সবাইকে বেছে নিতে পারবেন আপনারা, প্রত্যেক এজেন্সির স্টল থাকবে, সেই এজেন্সি থেকে আপনাদের কথাবার্তা বলে ডাইরেক্ট আপনারা সেখানে বুকিং দিয়ে। আপনার কাছে একটু যুক্ত করি, এই যে দালালদের কথা বললেন, দালালরা বা মধ্যস্বত্বভোগীরা টাকা কালেকশন করে হাজিদেরকে আপনাদের কাছে জমা দিয়ে দেয় বা বিক্রি করে দেয়, সেই দালাল বা মধ্যস্বত্বভোগীদেরকে আপনারা কেন এন্টারটেইন করেন? না, এটা তো ব্যবসায়িক সংগঠন। আমরা চেষ্টা করতেছি যে এবছর আমরা 3.5 লক্ষ টাকা নিচ্ছি, 3 লাখ প্রায় 80,000 টাকা করে নিচ্ছি। তো আমরা আস্তে আস্তে আমরা সব প্যাকেজের টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, তখন কিন্তু আর দালাল থাকবে না। কিন্তু হঠাৎ করে যদি আমরা তাদেরকে বাদ দিয়ে দিই তাহলে তো হাজি কালেকশন কমে যাবে। তারা তো বাড়িতে তারা পারিশ্রমিক নিচ্ছে, তারা পারিশ্রমিক নিচ্ছে। এখন তারা টাকাটা কেউ টাকাটা বেশি নিচ্ছে, কেউ টাকাটা মেরে দেয়, তখন আমাদের সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে তারা থাকুক, কিন্তু তারা একটা আয়ত্তের মানে একটা শৃঙ্খলার ভিতরে আসুক। তারা যেন যে টাকাটা ব্যাংকে জমা দিবে এই সেই হাজিটা তাদের মাধ্যমে জমা দেয়, কিন্তু সেটা যেন এজেন্সির নামে এজেন্সির অ্যাকাউন্টে যেন চলে আসে। আচ্ছা, তাহলে এটা দায়বদ্ধ আমরা। ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান রতন। আমরা আপনাকে দিয়ে শেষ করব। এনসিপি নতুন একটি রাজনৈতিক দল যেটি এই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে, তাদের কিছু অবস্থান এবং অ্যাটিটিউড, তাদের কয়েকজন নেতা 5 তারিখ জুলাই বার্ষিকীতে উপস্থিত ছিল না, কক্সবাজারে ছিল, কিছু কথাবার্তা হয়েছে, শোকজ দেওয়া হয়েছে, শোকজের জবাব দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে 71 এবং 24কে জড়িয়ে, আপনি দেখেছেন? দেখেছি। সেই বিষয়ে আপনার একজন নাগরিক হিসাবে আগে শুনি, এরপর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে। আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই উত্তর যদি আমি সঠিকভাবে দিতে চাই নাগরিক হিসাবে, সেখানে হলো আমার এক উত্তর আসবে। আর দলীয় দৃষ্টিকোণ থেকে আমি জাতীয়তাবাদী দল, যেহেতু আমরা সংগ্রামের কাফেলে একসাথে ছিলাম, তো 1 বছরের মাথায় যদি তাদের বিরুদ্ধে বলার মতো আমার অনেক কিছু আছে, কিন্তু এটা বললে আমার এই সন্তান তুল্য বা ছোটো ভাইরা আমার উপর রাগ করতে পারে। বাট এটা ওদেরকে আপনার এই শোতেই আমি বা কোথাও আমি বলেছিলাম যে এই 24কে ধারণ করে
যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা আসলে নাহিদ, হাসনাত, সার্জিস, এই অপরাপর, তাদের কাছ থেকে আমি একটা শব্দ আমি বলেছিলাম, তোমরা এক থাকো আর সৎ থাকো। আপনি বলেন তো, তাদের মধ্যে দেখেন এখানে অনেকগুলো আমার নারী নেতৃত্ব ইতিমধ্যে চলে গিয়েছে। তারপর হাদি একজন আছেন। হ্যাঁ, বিভিন্ন যে প্ল্যাটফর্মটা হলো, এই প্ল্যাটফর্মে যে তাদের ভিন্নতা এখনই চলে গেলেও, মানে এই যে চলে যাওয়াটা, ঐক্যবদ্ধ না থাকলে কেউ জয়লাভ করতে পারবে না। তাদের প্রথম মূল মন্ত্র হওয়া উচিত ছিল, আমরা যে কোনো সার্কামস্টেন্সে আমাদের আদর্শ আমরা যেমন বলবো, আমরা জুলাইয়ের 5 তারিখে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের প্রথম সেই ঐক্যবদ্ধ জায়গায় আমাদেরকে থাকতে হবে। এটা অনেকটা সবাইকে স্যাক্রিফাইস করে বা সবাইকে আপনি কিন্তু সমমর্যাদা দিয়ে, মানে কে বড় কে ছোট, কে পতাকা উঠালাম, কে ওই দিন ছিলাম না, এগুলো যদি আপনি এখনই যদি মূল্যায়ন করতে যান জনগণের কাছে ভোট চাওয়ার আগে, আপনি আন্দোলন সফল হয়েছেন, তার মানে কি আপনি কি বলতে চান যে এই মানুষগুলো, এই দলগুলো আগামীতে এই সমস্ত এই বয়সের বা ইতিমধ্যে তারা যারা মানে দায়িত্বহীনতার অনেকগুলো তারা কিন্তু এক্সাম্পল কিন্তু তারা তৈরি করে ফেলেছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেবে? এটা কি জনগণ, আমি জানি না জনগণ কী করবে, বাট আমার কাছে সন্দিহান। তারপরে আমি মনে করি ডক্টর ইউনূস তাদেরকে যেভাবে হাইলাইটস করে এককভাবে তাদেরকে যেভাবে মূল্যায়নটা করেছে, ওই মূল্যায়নটা তারা ধরে রাখতে পারেনি। এখন আসেন 5 তারিখে, আমি যতটুকু শুনেছি 5 তারিখে তারা জুলাই সনদ যেভাবে চেয়েছিল, এটা কিন্তু আমার এটা অনুমান নির্ভর কথাটা বলতেছি, তারা ওইটা তাদের ইপ্সিত কাঙ্ক্ষিত যে একটা তাদের যেভাবে তারা চেয়েছিল জুলাই সনদ বা ইশতেহার যেটা ঘোষণা হলো, ওটাতে তাদের আশা পূরণ হয়নি। এই জন্য তারা মনের সুখে বা একটা রাগ করে বলতে পারেন, অভিমানে বলতে পারেন, বা আই প্রোটেস্ট এরকম একটা মনোভাব নিয়ে তারা ওইখানে গিয়েছে। তারপরে যতটুকু আমরা ফেসবুকে তো আমরা দেখলাম, ওইখানে এটার মধ্যে আবার কল্পকাহিনীর মধ্যে আবার অ্যাড করেছে পিটার হাস ওখানে ছিল। পরবর্তীতে আমরাও দেখেছি পিটার হাস তো একজন ব্যক্তি, সে তো ভূত বাংলাদেশে রেখে যায়নি, সে ওয়াশিংটনের বর্তমানে তার অবস্থান। এই যে তাদের ওইখানে তারা গিয়েছে, তারা বাংলাদেশে আসবে, আবার বক্তৃতা দেবে, কথা বলবে, আপনারা সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন সত্যিকার ওইখানে আপনারা কেন গিয়েছিলেন। আমার বলার চেয়ে তারা আপনাদের সামনে উপস্থিত হবেন, তাদেরকে প্রশ্ন করে উত্তর নিয়ে জাতিকে এটা আপনারা একেবারে সত্যিকার অর্থে এটা আসলে কেন গিয়েছিলেন। আমি মনে করি তারা তো আবার আপনাদের সামনে মুখোমুখি হবেই। আমার মনে হয় আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে বা তাদের সম্পর্কে একটা আমি মন্তব্য করলাম, কিন্তু ঘটনাটা সঠিক না। আমি ওইভাবে তাদেরকে মেলাইন করে বা তাদেরকে ছোট করে আমি কথা বলতে চাচ্ছি না। তবে এতটুকু বোঝা উচিত, তাদেরকে ভবিষ্যতে যদি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিতে হয়, তাদেরকে বাস্তবতার নিরিখে তাদেরকে এগুতে হবে। সেখানে আমার দল 3বার, এই যে আমি ওনাদের যে জামাত ইসলাম বলে, সবাই কিন্তু আদর্শ নিয়ে কিন্তু যাবেন কিন্তু। সুতরাং আমি আমার আদর্শ নিয়ে কথা বলবো, সে তার আদর্শ নিয়ে কথা বলবো, কিন্তু ইতিমধ্যে জামাত পরিকল্পিতভাবে একটা কাজ করছে, সেটা কি জানেন? সমস্ত অপরাধ, সমস্ত চাঁদাবাজি, দখল, এটা মনে বিএনপি করছে। আপনি দেখেন এআই এর মাধ্যমে এমনভাবে বিএনপিকে মেলাইন করে ছোট করার জন্য যেটা করছে, এটা কিন্তু আমরা বুঝি। আমার মনে হয় এই ধরনের অপচেষ্টা বা এই ধরনের সুযোগ নিয়ে, এই কি বলবো, এই আধুনিকতার সুযোগ নিয়ে, এআই এর যে প্রজেক্ট, এইটার সুযোগ নিয়ে বিএনপিকে এইভাবে ছোট করা উচিত না। যেটা আপনি করছেন, এটা যদি আমি করি, তাহলে কাদা ছড়াছড়িতে মানুষ, সাধারণ ভোটাররা আবার ভোট কেন্দ্রে যেতে তারা নিরুৎসাহিত হবে, যেটা আগামী দিনে মানুষ দেখতে চায় না। ডক্টর ইউনূস কি বলেছে, এটা ঐতিহাসিক একটা রায়ের মাধ্যমে ঐতিহাসিক একটা অ্যাটমসফিয়ার এমন হবে যে ওই পরিবেশে বাংলাদেশের মানুষ একটা ঈদের আনন্দের মতো ভোট কেন্দ্রে যাবে। তা আমার মনে হয় এখনই এইভাবে কাদা ছড়াছড়ি বিভিন্ন কিছুর মাধ্যমে এই পরিবেশটাকে নষ্ট করা উচিত না। না, আমি কিন্তু এমনি জামাতের কোনো এতে নাই। আমার ভাই জামাতের লিডার, আমি একটু ব্যবসা করি, কিন্তু তারপরে আমি যেহেতু ভাই আছে, আমি তো কিছুটা ওইদিকে প্রভাবিত আছি। আমি চাচ্ছি যে একটা সুন্দর নির্বাচন হোক, সেখানে যেই যাক, যদি নির্বাচনটা যদি সুন্দরভাবে বা ভালোভাবে না হয়, তাহলে তো সে আমার এই ফেসিস্টের ওখানেই চলে গেলাম, তাহলে তো লাভ নাই। এই জন্য আপনারা রাজনীতিবিদ যারা আছেন, তারা সবাই বসে কিভাবে এই ইলেকশনটা সুন্দর হয়, সুষ্ঠু হয়, যে একজনের থেকে একজনের যেন কাদায় ছোড়াছড়ি না করে সবাই বসে যারা, এতে আপনি তো বললেন যার আদর্শ নিয়ে সে যাবে মানুষের কাছে, মানুষ তাকে ভোট দিবে, ভোট দিলে সে হবে। 3.5 কোটি ভোটার
প্লাস প্রবাসীরা বসে আছে কিন্তু প্রবাসীরা বসে আছে। সবাই কিন্তু আমার আপনার কথামালার উপরই কিন্তু তারা কিন্তু ডিসিশনটা নেবে না। এই যে দেখেন প্রবাসীরা, ওরা তো রেমিটেন্স যোদ্ধা বলা হয়। আসলে দেখেন হাসিনার 15 দিন পতনের আগে তারা যদি এই রেমিটেন্সটাকে বন্ধ না করতো, হাসিনা তো অর্থনৈতিক এই চাপটা খেত না। তারা তো আমাদের সহযোগী। সুতরাং এই আগামী দিনে আমরা যারা ভোট কেন্দ্রে যাব এবং ভোটের প্রত্যাশী মানুষের রায় পাওয়ার জন্য এগুলা মাথায় রেখে আমাদের কথা বলতে হবে। এটা একটা যে যারা আমাদের যোদ্ধা, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যে অংশগ্রহণ করছে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আগে তো তারা ভোট দিতে পারে নাই, এবছর ভোট দিতে পারে। ধন্যবাদ সৈয়দ গোলাম সরোয়ার, মোহাম্মদ কামরুজ্জামান রতন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।